পরাবৈদ্যুতিক পদার্থ। আমরা পরাবৈদ্যুতিক পদার্থ কোনগুলোকে বলবো? এর আগে আমরা দেখেছি যে তড়িতের সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী বা অন্তরক পদার্থ, এগুলো সম্পর্কে পড়েছি। তো এখানে যেগুলো অন্তরক বলা হয়, যেগুলোতে সরাসরি তড়িৎ পরিবহন করে না, অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকে না, এইরকম কিছু পদার্থ আছে যেগুলোকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তখন কিন্তু ওর মানে পৃষ্ঠতলে আধান আবিষ্ট হয়। তো পৃষ্ঠতলে আধান আবিষ্ট হয় বলতে ওগুলো পরাবৈদ্যুতিক পদার্থ বোঝায়, এবং যে সমস্ত বস্তুগুলো পৃষ্ঠতলে আধান আবিষ্ট হবে না সেগুলোকে পরাবৈদ্যুতিক পদার্থ আমরা বলবো না। তাহলে পরাবৈদ্যুতিক পদার্থ কিভাবে তার পৃষ্ঠতলে আধান আবিষ্ট হয়, বা তার মধ্যে তড়িৎ ফলাফল কিভাবে সঞ্চারিত হয়, তড়িৎ প্রবাহিত হয় না কিন্তু তড়িৎ ফলাফল সঞ্চারিত হয়, সেটা এখানে বোঝানো হবে। তো পরাবৈদ্যুতিক পদার্থ সেইগুলোই যেগুলোতে স্থায়ী অণু, যার মধ্যে যে অণুগুলো রয়েছে অণুগুলোতে স্থায়ী দ্বিমেরু থাকে বা স্থায়ী দ্বিমেরু নাও থাকতে পারে, কিন্তু তড়িৎ ক্ষেত্রে আনলে তখন দ্বিমেরু সৃষ্টি হয়। সেই সমস্ত পদার্থগুলোই শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলেই তড়িৎ ক্ষেত্রের দিক অনুযায়ী তখন দ্বিমেরুগুলো সজ্জিত হয়ে যায়। ধরো কোন একটা অমেরুবর্তী পদার্থ বলতে কোনটাকে বোঝাবে? যে সমস্ত পদার্থের অণুগুলোতে সাধারণ অবস্থায় কোনো দ্বিমেরু থাকে না, কিন্তু তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে সেগুলোতে দ্বিমেরু সৃষ্টি হয় এবং দ্বিমেরুগুলো তড়িৎ ক্ষেত্র বরাবর ঠিকভাবে সজ্জিত হয়ে যায়। এখানে দেখো কিভাবে সজ্জিত হয়েছে। তড়িৎ ক্ষেত্রে রাখার ফলে ধরো অণুগুলো তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে এবং দেখো সজ্জিত হয়ে গেছে। এখানে বাইরে নেগেটিভ তড়িতের জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রে স্থাপনের ফলে নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর দিকে এই সমস্ত দ্বিমেরুগুলোর পজিটিভ মেরুটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর দিকে সজ্জিত হয়েছে। মানে প্রথম দিকের দ্বিমেরুগুলোর কথা ভাবো। এখানে প্রথম পৃষ্ঠতলে যে দ্বিমেরুগুলো রয়েছে এর পজিটিভ প্রান্তটা নেগেটিভ তড়িতের আকর্ষণে এর দিকে মুখ করে থাকছে। এরপর পরবর্তী দ্বিমেরুগুলো এই নেগেটিভ প্রান্তের আকর্ষণে তাদের পজিটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তের দিকে রেখে অবস্থান করবে। আবার এদের নেগেটিভ তড়িতের আকর্ষণে পরবর্তী দ্বিমেরুগুলোর পজিটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তের দিকে রেখে অবস্থান করবে। এইভাবে সমস্ত দ্বিমেরুগুলো সজ্জিত হয়ে যাবে। তাহলে যেগুলো অমেরুবর্তী পদার্থ সেগুলোতে স্থায়ী দ্বিমেরু না থাকলেও তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তখন এইভাবে দ্বিমেরু আবিষ্ট হয় এবং দ্বিমেরুগুলো সজ্জিত হয়ে যায়। আর যেগুলো মেরুবর্তী পদার্থ বলতে বোঝায় তাদের স্থায়ী দ্বিমেরু থাকে, সবসময় স্থায়ী দ্বিমেরু থাকে, কিন্তু সাধারণভাবে দ্বিমেরুগুলো এলোমেলো বিশৃঙ্খল ভাবে, ধরো এই দ্বিমেরুগুলো যদি এলোমেলো ভাবে সজ্জিত থাকতো তাহলে কিরকম দেখাতো? তাহলে কোনো পৃষ্ঠতলে বিশেষ আমি আধান পেতাম কি? পেতাম না। এখানে যেমন এই দিকের পৃষ্ঠতলে পজিটিভ আধান পাচ্ছি আর এদিকের পৃষ্ঠতলে নেগেটিভ আধান পাচ্ছি, কারণ এদিকে সমস্ত পজিটিভ প্রান্তগুলো, দ্বিমেরুর পজিটিভ প্রান্তগুলো এইদিকে রয়েছে সমস্ত দ্বিমেরু, আর এই পৃষ্ঠতলে দ্বিমেরুর নেগেটিভ প্রান্তগুলো এইদিকে রয়েছে, তাই এই পৃষ্ঠতলে নেগেটিভ আধান পাবো। কিন্তু যদি এলোমেলো ভাবে সজ্জিত থাকে তখন কোনো পৃষ্ঠতলে আধান আবিষ্ট হবে না, বা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ভিতরে দ্বিমেরুগুলো তখন তড়িৎ ক্ষেত্রে স্থাপনের পূর্বে অভ্যন্তরে দ্বিমেরুগুলো সজ্জিত থাকবে না। এইবার ওই মেরুবর্তী পদার্থকেই যদি আমি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তখন দেখা যাবে যে ওই দ্বিমেরুগুলো কিন্তু এইভাবে সজ্জিত হয়ে যাবে। এটা যদি নেগেটিভ আধানের পরিবর্তে পজিটিভ আধান হতো তাহলে এই সমস্ত দ্বিমেরুগুলোর নেগেটিভ প্রান্তগুলো পজিটিভ তড়িতের আকর্ষণে এইদিকে থাকতো, মানে উল্টো ভাবে বিন্যস্ত হতো। এবার যে কথাটা বললাম অমেরুবর্তী পদার্থ কোনগুলো আর মেরুবর্তী পদার্থ কোনগুলো। অমেরুবর্তী পদার্থ বলতে বোঝায় যে সমস্ত পদার্থ সাধারণ অবস্থায় দ্বিমেরু থাকে না, তার একটা উদাহরণ হলো মিথেন। এখানে দেখো মিথেনের গঠনটা দেখো, কার্বন চারদিকে চারটা হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এবার এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড় কোন দিকে সরে? কার্বন পরমাণুর দিকে সরে, কারণ হাইড্রোজেন হলো ইলেকট্রোপজিটিভ, তাই ইলেকট্রন জোড় এই হাইড্রোজেন এবং কার্বন এই বন্ধনের মধ্যে ইলেকট্রন জোড় এই কার্বনের আকর্ষণে কার্বনের দিক ঘেঁষে অবস্থান করে, তাই হাইড্রোজেন পজিটিভ অংশ চার্জ লাভ করে। এখানে প্রত্যেকটা হাইড্রোজেনকে আমি দেখিয়েছি প্লাস ডেল্টা পজিটিভ অংশ চার্জ লাভ করেছে। আর তার ফলে
প্রত্যেকটা হাইড্রোজেন প্লাস ডেল্টা পজিটিভ অংশ চার্জ লাভ করার ফলে প্রতিটির জন্য কার্বন পরমাণুটি মাইনাস ডেল্টা নেগেটিভ অংশ চার্জ লাভ করবে। তাহলে চারটা হাইড্রোজেন পরমাণুর জন্য -4 ডেল্টা অংশ চার্জ লাভ করবে। তাহলে মাঝখানে নেগেটিভ চার্জ রয়েছে আর সমদূরবর্তী চতুর্দিকে রয়েছে পজিটিভ চার্জ। তাহলে দেখা যাচ্ছে নেগেটিভ চার্জেরও ভার কেন্দ্র যে বিন্দুতে, আর বাইরের পজিটিভ চার্জগুলোরও ভার কেন্দ্র সেই কেন্দ্রস্থলেই হবে। তাহলে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের ভার কেন্দ্র যদি একই জায়গায় হয় সেটা দ্বিমেরু গঠন করে না, দ্বিমেরু থাকে না তার। তাহলে এটার দ্বিমেরু নেই। কিন্তু এটাকে যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, ধরো এদিকে কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে এনেছি, তখন এই পজিটিভ তড়িতের আকর্ষণে এই নেগেটিভ অংশ চার্জ কিছুটা এইদিকে চলে আসবে আর পজিটিভ অংশ চার্জগুলো কিছুটা ওইদিকে চলে যাবে। তখন এটা দ্বিমেরু সৃষ্টি হয়ে যাবে। পরমাণুগুলো স্থানান্তরিত হবে না, কিন্তু এই অংশ চার্জ, এই বন্ধনে যে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়ের জন্য যে অংশ চার্জ উৎপত্তি হচ্ছে, সেই অংশ চার্জ পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে এদিকে রাখলে পজিটিভ তড়িতের বিকর্ষণে প্লাস ডেল্টা অংশ চার্জগুলো দূরের দিকে সরে যাবে আর মাইনাস ডেল্টা অংশ চার্জ সামনের দিকে সরে আসবে। তখন দেখা যাবে যে নেগেটিভ আধানের ভার কেন্দ্র আর পজিটিভ আধানের ভার কেন্দ্র পৃথক পৃথক বিন্দুতে হয়ে যাবে। তখন এটা দ্বিমেরুর ন্যায় আচরণ করবে। তাই এগুলোকে বলা হয় অমেরুবর্তী পদার্থ। অর্থাৎ সাধারণ অবস্থায় এদের কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরু থাকে না, কিন্তু তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দ্বিমেরু সৃষ্টি হয়। আর মেরুবর্তী পদার্থগুলো ওদের গঠনটাই এরকম যে ওরা সাধারণ অবস্থাতেই তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে থাকে। যেমন জলের অণুর গঠন, অক্সিজেন পরমাণু থাকে একদিকে আর হাইড্রোজেন এইভাবে বিন্যস্ত থাকে। তাহলে এখানে মাঝখানে ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে সরে যায়, তার ফলে হাইড্রোজেন প্লাস ডেল্টা অংশ চার্জ লাভ করে আর তার দরুন অক্সিজেন মাইনাস ডেল্টা অংশ চার্জ লাভ করে। এই হাইড্রোজেনটা প্লাস ডেল্টা অংশ চার্জ লাভ করে, তার দরুন অক্সিজেন মাইনাস ডেল্টা অংশ চার্জ লাভ করে। এর ফলে অক্সিজেন নিট -2 ডেল্টা অংশ চার্জ লাভ করে। এইবার দেখো এই উপর নিচে যদি আমি বিচার করি, তাহলে এই পজিটিভ আধানের ভার কেন্দ্র হবে ঠিক এরকম জায়গাতে আর এই নেগেটিভ আধানের ভার কেন্দ্র এই জায়গাতে। অর্থাৎ এইভাবে এরা একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করবে, একদিকে পজিটিভ আধান একদিকে নেগেটিভ আধান। অ্যামোনিয়া অণু মেরুবর্তী পদার্থ। অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু একদিকে থাকে আর তিনটা হাইড্রোজেন পরমাণু সংযোজী বন্ধন দ্বারা অপর দিকে থাকে, ঠিক পাখির পায়ের মতো। তো এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনে ইলেকট্রন জোড় রয়েছে, সেই ইলেকট্রন জোড়কে নাইট্রোজেন পরমাণু নিজের দিকে আকর্ষণ করে। তার ফলে এখানে প্রতিটি হাইড্রোজেন পরমাণু অংশ চার্জ লাভ করে। আমি ধরলাম যে প্লাস ডেল্টা অংশ চার্জ লাভ করেছে। তাহলে তিনটা হাইড্রোজেন পরমাণু প্লাস ডেল্টা অংশ চার্জ লাভ করার ফলে নাইট্রোজেন পরমাণু -3 ডেল্টা অংশ চার্জ লাভ করবে। প্রতিটির জন্য মাইনাস ডেল্টা, তিনটার জন্য -3 ডেল্টা। এর ফলে দেখা যাবে যে নেগেটিভ আধানের ভার কেন্দ্র উপরের দিকে আর পজিটিভ আধানের ভার কেন্দ্র নিচের দিকে হবে। তাই এটা স্থায়ী তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করবে। তো এই পদার্থগুলোকে তড়িৎ ক্ষেত্রে রাখলে তখন দ্বিমেরুগুলো ঠিক সজ্জিত হয়ে যায়, যেভাবে দেখানো হলো এখানে। এবার দেখো ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কি? এর আগে আমরা ক্ষেত্রফল ক্যালকুলেশন করেছি এবং ভেক্টর অধ্যায়ে ভেক্টর সম্পর্কেও জেনেছি। তো দৈর্ঘ্য ভেক্টর রাশি, ক্ষেত্রফল এটাও পড়েছি হয়তো ভেক্টর রাশি। ক্ষেত্রফলের দিক আছে, ক্ষেত্রফলের দিক কোনটা না, কোন একটা তলের সাপেক্ষে লম্ব দিকটাই হলো ক্ষেত্রফলের দিক। এটা ধরো একটা তল, তো এই তলের সাপেক্ষে লম্ব দিক যদি উপর দিকে নিই তাহলে উপর দিকের ক্ষেত্রফলটা বোঝাবে, আর যদি এর সাপেক্ষে লম্বটা নিচের দিকে নিই তাহলে নিচের দিকের ক্ষেত্রফলটা বোঝাবে। এখানে আমি দুটোই দেখিয়েছি। ধরো এটা একটা সামান্তরিক আকৃতির নিয়েছি, তা একটি বাহু এ ভেক্টর, বাহু মানে তো দৈর্ঘ্য, এ ভেক্টর, অপর বাহু বি ভেক্টর। তাহলে দেখো উপরের দিকে তলটা যখন আমি বের করব তখন এটা এইভাবে ক্যালকুলেশনটা করা হবে। এই ক্ষেত্রফলটা উপর দিকের ক্ষেত্রফলটা এ ভেক্টর ধরেছি, তো এ ভেক্টর ইকুয়াল টু হবে এ ক্রস বি। ক্যাপিটাল এ ভেক্টর ইকুয়াল টু স্মল এ ভেক্টর ক্রস স্মল ভি ভেক্টর, এটা। এবার দেখো ডান পাকের স্ক্রুকে এ ক্রস বি মানে কি, একটি ডান পাকের স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘোরালে স্ক্রুটা যেদিকে অগ্রসর হবে তার দিকটাই হবে ওই ক্রস গুণফলের দিক, অর্থাৎ এ ভেক্টরের দিক। তাহলে এ ভেক্টরের দিক এটা।
অর্থাৎ a ক্রস b করলে উপর দিকের ক্ষেত্রফলটা পাই। আবার দেখো নিচের দিকের ক্ষেত্রফলটা আমি যদি b ভেক্টর দিয়ে চিহ্নিত করি, b ভেক্টরের ডিরেকশন নিচের দিকে হবে, তাহলে b ভেক্টর সমান করতে হবে b ক্রস a। অর্থাৎ b থেকে এর দিকে যদি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, স্ক্রুর অগ্রগতি হবে নিচের দিকে, তাই নিচের দিকটা হলো b ভেক্টরের দিক। তাহলে স্পষ্টতই তল মানে কি, ওটা ভেক্টর রাশি, কোন একটা ক্ষেত্রফল মানে সেটা ভেক্টর রাশি। তো ভেক্টরের যেমন আমরা উপাংশ নির্ণয় করি, এই ক্ষেত্রফলেরও উপাংশ নির্ণয় করতে পারি, সেটা আমরা এখানে দেখাবো। ওটা পরে দেখাবো। এখানে দেখো এই সবুজ যে দাগটা দিয়েছি, এটা একটা বদ্ধ তল কল্পনা করেছি, এটা একটা বদ্ধ তল। এখানে একটা বদ্ধ রেখার মতো মনে হচ্ছে, কিন্তু বদ্ধ রেখা নয়, এটা একটা বদ্ধ তল হিসাবে ভাবতে হবে, 3D। তো এই সমগ্র বদ্ধ তলটার ক্ষেত্রফল ধরেছি এস, আর এর অভ্যন্তরে ধরো প্লাস কিউ আধান রয়েছে। আমরা জানি প্লাস কিউ আধান থেকে বলরেখাগুলো, তড়িৎ বলরেখাগুলো বহির্মুখী হয়, তাহলে এখান থেকে যতগুলো তড়িৎ বলরেখা উৎপন্ন হবে সবগুলোই বদ্ধ তল অতিক্রম করবে। এবার মোট বলরেখার সংখ্যা সেটা ম্যাক্সওয়েল দিয়েছেন, যে কোন একটা আধান থেকে মোট কতগুলো বলরেখা নির্গত হবে, না সেই আধানের মান ডিভাইডেড বাই মাধ্যমের তড়িৎক্ষেত্রতা, অর্থাৎ কিউ বাই ইপসিলন। তাহলে এই বলরেখাগুলো সমস্ত এই তল দিয়ে নির্গত হবে। কিন্তু এরপর আমরা যেটা জানবো, তড়িৎ ফ্লাক্স, না কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তাহলে এখানে যদি তড়িৎ ফ্লাক্স ফাই হয়, এই তলের মধ্য দিয়ে মোট বলরেখা কতগুলো নির্গত হবে, না কিউ বাই ইপসিলন। তাহলে তড়িৎ ফ্লাক্স কিউ বাই ইপসিলনই হবে। কিন্তু তোমার মনে হতে পারে এই যে লম্বভাবে কথাটা বলা হয়েছে, লম্বভাবে অতিক্রান্ত, কিন্তু সমস্ত বলরেখা তো লম্বভাবে অতিক্রম করবে না, তলটা অনিয়ত আকার নিয়েছি। হ্যাঁ, লম্বভাবে অতিক্রম করছে না, কিন্তু তা সত্ত্বেও মোট বলরেখা, অতিক্রান্ত বলরেখা কিউ বাই ইপসিলনই হবে। এটা বিজ্ঞানী গাউস তার গাউসের যে উপপাদ্য দিয়েছেন, সেই উপপাদ্যতে ওটার ব্যাখ্যা আছে, ওটা আমরা পরে দেখাবো। আর এই তলটা যদি গোলক গোলক হতো, তাহলে প্রতিটি তলকে, মানে প্রতিটি বলরেখায় তলকে কি লম্বভাবে ছেদ করতো। গোলকের কেন্দ্রে যদি আধান থাকতো আর বাইরের তলটা যদি গোলক হতো, তাহলে সেই গোলকের পৃষ্ঠতলকে প্রতিটি বলরেখা লম্বভাবে ছেদ করত। তখন আমরা স্পষ্ট বুঝতে পারতাম যে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা ওই মোট বলরেখার সংখ্যা যত, তার সাথেই সমান হবে। আর তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাতে কিন্তু বলা হয়েছে, কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ কোন একটা জায়গায় ধরো তির্যকভাবে বলরেখা অতিক্রম করছে, সেখানে আমাকে বলরেখার সংখ্যার ওই ওই ক্ষেত্রফলে বলরেখা যতগুলো অতিক্রম করছে তার ওই ক্ষেত্রফলের লম্ব দিকে, ক্ষেত্রফলের দিকে তার উপাংশ নির্ণয় করতে হবে। তখন দেখা যাবে যে বলরেখার সংখ্যা কমে যাবে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স কমে যাবে। অ্যাকচুয়ালি এখানে আমি দেখিয়েছি, না এখানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন করছি। দেখো এখানে দেখো প্লাস কিউ আধান রেখেছি, এবং প্লাস কিউ আধান থেকে বলরেখার যেটা দিক, সেটাই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। তো ওই বলরেখার দিক বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকের সাথে যদি একটা লম্ব তল কল্পনা করি, একক ক্ষেত্রফল কল্পনা করি, এই সবুজ, এটা একটা তড়িৎ বলরেখার দিকের সাথে একক ক্ষেত্রফল, তাহলে এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট যতগুলো তড়িৎ বলরেখা নির্গত হবে সেটাকেই বলা হয় ফ্লাক্স ডেনসিটি, তড়িৎ প্রবাহ ঘনত্ব। কিন্তু তড়িৎ প্রবাহ ঘনত্ব কথাটা বাংলায় তেমন একটা ব্যবহার নেই, বাংলায় ইংরেজিতে আছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় ওই বিন্দুতে ফ্লাক্স ডেনসিটি। তলটা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক বা তড়িৎ বলরেখার দিকের সাথে লম্বভাবে নিতে হবে। যে বিন্দুতে আমি ফ্লাক্স ডেনসিটি নির্ণয় করব, সেই বিন্দুতে যে একক ক্ষেত্রফল কল্পনা করব, একক ক্ষেত্রফলটা কিন্তু তড়িৎ বলরেখার দিকের সাথে লম্বভাবে নিতে হবে। তাহলে ওই লম্বভাবে যে তল একক ক্ষেত্রফল,
তার মধ্য দিয়ে মোট যত সংখ্যক বলরেখা নির্গত হবে, এখানে তো একটা দেখিয়েছি, আরো বলরেখা এইভাবে আসবে, পেরিয়ে যাবে। তো ক্ষেত্রফলটা ক্ষুদ্র হলে প্রায় প্রতিটার মধ্য দিয়ে লম্বভাবে বলরেখা নির্গত হবে। বা তলটা কার্ভ হতে পারে, যে এটা সমতলই হবে তার তো কোনো মানে নেই, কার্ভ তল, কার্ভ সারফেস হতে পারে। তো এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স নির্গত হয় ওটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কটি বলরেখা নির্গত হয় সেটাকেই বলা হয় ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই ধরা হয়, এটার দ্বারাই বোঝাচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ই সংখ্যক বলরেখা নির্গত হয়েছে। তাহলে এর সাথে তির্যকভাবে যদি অপর কোনো একটা তল থাকে, ধরো ডিএস ক্ষেত্রফল রয়েছে তির্যকভাবে, ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে? না, ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা করতে গেলে একক ক্ষেত্রফলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা দিয়ে ডিএস ক্ষেত্রফলকে গুণ করতে হবে। কিন্তু যেহেতু এটা দুটোই ভেক্টর, ই এবং ডিএস দুটোই ভেক্টর, এখানে ডট গুণফল হবে। সরাসরি গুণফল কখন হতো? যদি দুটো একই দিকে হতো, ওটাও ভেক্টর গুণফল, কিন্তু ভেক্টর গুণফলটা সরাসরি মানের গুণফলে দাঁড়াতো। দুটোর মধ্যবর্তী কোণ যদি একই হয়ে যেত তাহলে ই ডট ডিএস মানে ই ইন্টু ডিএস হয়ে যেত। কিন্তু যেহেতু এই ডিএস ক্ষেত্রফলের দিকটা ই এর দিকের সাথে আলাদা, তাই আমি ই এর সাথে ডিএস এর গুণটা করব ডট প্রোডাক্ট নিয়ে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা হবে, যেটা তড়িৎ প্রাবল্য ই, অতএব ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ওই দুটোর গুণফল। ওটা আমি ধরেছি ডি ফাই। ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। এটা হলো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত, আর ওটাকে ডিএস দিয়ে গুণ করার ফলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা পেলাম। ওটাই হলো তড়িৎ ফ্লাক্স। এবার এই অতি ক্ষুদ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বলে এটা ডি ফাই নাম দিয়েছি। তাহলে সমগ্র যদি এস তল হয়, এস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কিভাবে পাবো? না, তখন হবে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন হবে, ডি ফাই এর ইন্টিগ্রেশন করে ফাই পেলাম। তাহলে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইকুয়াল টু, এটা না লিখলেও চলতো, ডি ফাই এর ইন্টিগ্রেশন ফাই হয়ে যাবে, সমান ডান পক্ষেরও ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এবার যদি তলটা বদ্ধ হয় তখন এখানে ক্লোজ ইন্টিগ্রেশন লেখা হয়, আর এটা সারফেস ইন্টিগ্রেশন বলে তলায় সারফেস লেখা হয়। আর যদি ক্লোজ ইন্টিগ্রেশন না হয় সেক্ষেত্রে আমি ক্লোজ লিখতে পারি না, এটা তো সারফেস ইন্টিগ্রেশন, তাই এটা আমি এখানে এস লিখতে পারি সারফেস ইন্টিগ্রেশন বোঝানোর জন্য। আর এই তলটা, ওই যে এস ক্ষেত্রফলটা যদি বদ্ধ হয়, ওই বাঁদিকে যে ছবিটা এঁকেছিলাম এরকম যদি বদ্ধ তল হয়, তাহলে এখানে ক্লোজ বলতে একটা এরকম ঘেরা দেব। যদি বদ্ধ তল হয় তাহলে এরকম ক্লোজ ইন্টিগ্রেশন বোঝানোর জন্য এরকম একটা ঘেরা দেব। আর যদি বদ্ধতল না হয় সেক্ষেত্রে ওই ক্লোজ চিহ্নটা দেব না। তো এখানে বদ্ধতল কিনা সেটা তো প্রকাশ করছি না, তাহলে আমি ওটা ওপেনই রাখলাম। আগের ছবিটাতে আমি বদ্ধতল দেখিয়েছি, কিন্তু এইখানে যে আলোচনাটা করছি এখানে সম্পূর্ণ ক্ষেত্রফলটা দেখানোই হয়নি। সম্পূর্ণ ক্ষেত্রফল যে কোনো হতে পারে, বদ্ধতলও হতে পারে বা বদ্ধতল নাও হতে পারে। বদ্ধতল কি নিশ্চয়ই বোঝা গেছে, চারপাশ থেকে যদি তলটা ঘিরে রাখে মাঝখানটাকে, তাহলে সেটাই বদ্ধতল হয়। আর যদি একটা খোলা তল হয়, কোনো একটা প্লেন সারফেস বা কোনো একটা বক্রতল, সেটা বদ্ধতল নাও হতে পারে। তাহলে ইন্টিগ্রেশনটা সবসময় বদ্ধতল হলে ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, আর খোলাতল বদ্ধতল না হলে সেটা ক্লোজ চিহ্নটা দেবো না, শুধুমাত্র সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। নেক্সট পেজ। তাহলে এখানে দেখো ফাই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ই ডট ডিএস, তো তাহলে ই ডিএস কস থিটা হবে, কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন যেহেতু আছে তাই ডিএস টার্মটা শেষে লেখা হচ্ছে, যেখানে থিটা হলো ই ভেক্টর ও ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ। এইবার যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ আগে যেটা বলছিলাম
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এবং ডিএস ফ্যাক্টরের দিক এই দুটো যদি একই হয়ে যায়, ছবিটা দেখাই, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এবং ডিএস এর দিক দুটো যদি একই হয়ে যায়, এদের মধ্যবর্তী কোণ থিটা ধরেছি, তখন থিটা কোণটা কি জিরো হয়ে যাবে। তাহলে থিটা জিরো হলে তখন কি হয় না, থিটা জিরো হলে কস 0 ডিগ্রি হয়ে যাবে, কস 0 ডিগ্রির মান 1, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস এটা হয়ে যাবে। তাহলে দেখো তখন একই দিকে হলে সরাসরি মানের গুণফল পাচ্ছি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ইন্টু এস ক্ষেত্রফল, ডিএস ক্ষেত্রফল, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স পাচ্ছি। আর বাইরে ইন্টিগ্রেশন মানে সমগ্র এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স পাচ্ছি। এইবার যদি এস ক্ষেত্রফলের সমস্ত বিন্দুতেই প্রাবল্যের মান ই হয়, মানে সমস্ত বিন্দুতে প্রাবল্যের মানটা যদি সমান হয়, সেক্ষেত্রে ইটা ধ্রুবক, এটা তখন ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। যেমন এই যে দেখিয়েছি, একটা বদ্ধতলটা যদি গোলক আকৃতি হয় আর তার কেন্দ্রে যদি আধান থাকে, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠের প্রতিটি বিন্দুর দূরত্ব সমান হবে, তাহলে পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে প্রাবল্য ই ইকুয়াল টু হবে 1/4πε ইন্টু q/r²। এখানে কেন্দ্রে আধানের মান অবশ্যই কত, কিউ ধরেছি, না হলে q/r² কি করে পাবো, এখানে ধরো আধান কিউ আছে, প্লাস কিউ মাইনাস কিউ যেটা ইচ্ছে করতে পারো। তাহলে পৃষ্ঠতলের প্রতিটি বিন্দুতে প্রাবল্য ই ইকুয়াল টু হবে 1/4πε ইন্টু q/r²। পৃষ্ঠতলের প্রতি বিন্দুতে প্রাবল্যের মান যদি সমান হয়, তাহলে প্রাবল্যটা তো কনস্ট্যান্ট, ধ্রুবক, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনতে পারি। ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনলে সারফেস ইন্টিগ্রেশন ডিএস বলতে বোঝাচ্ছে এ সমগ্র এস, ডিএস এর যদি ইন্টিগ্রেশন নিই তার মানে সমগ্র ক্ষেত্রফল এস, সমগ্র ক্ষেত্রফল এস বসিয়ে দিয়েছি, ইন্টিগ্রেশন অফ ডিএস সমান এস, তাই ই এস এটাই পাচ্ছি। যদি গোলকাকৃতি তল হয় আর তার কেন্দ্রে আধান থাকে, তাহলেই আমরা মোট ফ্লাক্সটা সব থেকে বেশি পাবো, যেটা হলো ই ইন্টু ডিএস। বা গোলকাকৃতি না ধরে এটা বদ্ধতল তো ধরিনি, তাহলে খোলা খোলা আছে এরকম কোনো তলেই ভাবো, কোনো একটা বদ্ধতল না হয়ে যে কোনো যদি তল হয়, তো সেটা যদি প্রতিটি বিন্দুতে আধানের মান সমান, তড়িৎ প্রাবল্যের মান সমান হয়, তো সেই ক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্সটা সর্বোচ্চ পাবো। আর যদি প্রতিটি বিন্দুতে তড়িৎ ফ্লাক্স সমান না হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ পাবো না। এবার দেখো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এখানে ফর্মুলাতে থিটার জায়গায় 90 ডিগ্রি বসালে cos 90 ডিগ্রি পাবো, ফাই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন ই cos 90 ডিগ্রি ডিএস। cos 90 ডিগ্রি মান 0, তার মানে ভিতরটা পুরোটা 0 হয়ে যাবে, অর্থাৎ আর ইন্টিগ্রেশন করারই প্রয়োজন নেই, পুরোটাই 0 হয়ে যাবে। অর্থাৎ বোঝাচ্ছে, পূর্বের ছবিটি আবার দেখো, এখানে ডিএসটা যদি ই এর দিকের সাথে লম্ব দিকে হয়, তাহলে কোনো ডিএস এর ডিরেকশনে বলরেখার কোনো উপাংশই পাবো না, অর্থাৎ ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোনো বলরেখায় অতিক্রম করবে না। যদি বলরেখার দিক অর্থাৎ ই এর দিকের সাথে লম্ব দিকে ডিএসটা নিই, তখন আমরা ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স শূন্য পাবো। তো ক্যালকুলেশনেও দেখো শূন্য হচ্ছে, ক্যালকুলেশনেও শূন্য পাচ্ছি। এইবার তড়িৎ ফ্লাক্সের মাত্রা নির্ণয় করব। তো তড়িৎ ফ্লাক্সের মাত্রা নির্ণয় করার জন্য দেখো যে সম্পর্কটা আগে লিখেছিলাম, সেই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডিফাই ইকুয়াল টু ই ডট ডিএস। ই হলো তড়িৎ প্রাবল্য আর ডিএস হচ্ছে ক্ষেত্রফল, তাই তড়িৎ ফ্লাক্সের মাত্রা সমান এই যে প্রাবল্য, প্রাবল্যের মাত্রা ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা। তো এটা ভাষায় লিখেছি, এটা কোনো ভেক্টর নয়, তাই এটা গুণিতের চিহ্ন দিতে পারি। এবার তড়িৎ প্রাবল্যের মাত্রা কি, প্রাবল্য বলতে আমরা বুঝি একক আধানের উপর ক্রিয়াশীল বল, অর্থাৎ বল বাই আধান, তাই বলের একক বাই আধানের একক। বলের একক mL/2 হয়, আর আধানের একক I × T হয়, প্রবাহ মাত্রা I আর সময় T, তাহলে I × T হয়। তাই mL/2 কে যদি I × T দিয়ে ভাগ করি, তাহলেই পাই mL/3 I⁻⁻1। আর ক্ষেত্রফলের মাত্রা L², তাহলে ফর্মুলাটা হয়ে যায় mL³ T⁻³
ফর্মুলা নেই, মাত্রাটা হয় ml³ (10⁻³ I⁻⁻1). এটাই হলো তড়িৎ ফ্লাক্সের মাত্রা। এবার দেখো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে। কোন একটা বদ্ধ তল থেকে যখন বাইরের দিকে তড়িৎ ফ্লাক্স নির্গত হয় তখন সেটাকে বলা হয় ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর কোন একটা বদ্ধ তলে যখন তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে, অর্থাৎ তড়িৎ বলরেখা প্রবেশ করে, তখন সেই তড়িৎ ফ্লাক্সকে বলা হয় ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি আমি কোন একটা বদ্ধ তলের অভ্যন্তরে পজিটিভ আধান রাখি তাহলে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, আর বদ্ধ তলের অভ্যন্তরে যদি নেগেটিভ আধান রাখি সেক্ষেত্রে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তো এবার বদ্ধ তলের বাইরেও থাকতে পারে আধান, সেটাও দেখাবো, সেক্ষেত্রেও ধনাত্মক ঋণাত্মক দুরকম তড়িৎ ফ্লাক্সই আমরা পাই। ধরো বদ্ধ তলের বাইরে কোন জায়গায় আধান রয়েছে, এটা আমি এখানে দেখাই, এটা ধরো বদ্ধ তল, তো এর বাইরে এই জায়গাতে আধান রয়েছে, তো এখান থেকে তড়িৎ ফ্লাক্স তো এইভাবে চতুর্দিকে নির্গত হতে পারে। এইভাবে ধরো তড়িৎ ফ্লাক্স যাচ্ছে, এইভাবে তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে। তাহলে এখানে এই এই তলে তড়িৎ বলরেখাগুলো কি বদ্ধ তলের অভ্যন্তরে প্রবেশ করছে, তার ফলে এখানে কি ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স পাচ্ছি। আর এই দিকের তলে বলরেখাগুলো তড়িৎ ফ্লাক্স এই বদ্ধ তল থেকে বাইরের দিকে বেরোচ্ছে, তাহলে এইদিকে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স পাচ্ছি। অর্থাৎ যদি বাইরে আধান থাকে সেক্ষেত্রেও আমরা ধনাত্মক ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স পেতে পারি। তো এটা আবার আলোচনা আছে পরে। এবার দেখো তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন করতে গেলে বদ্ধ তল ক্যালকুলেশনের জন্য সেখানে ঘনকোণের ধারণা জানাটা খুবই জরুরি। তো ঘনকোণের ধারণা জানতে গেলে সাধারণ যে সমতলিক কোণ সেই কোণের সাথে তুলনা করে আমি দেখাই। সমতলিক কোণ হলো দুটো রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে দুটো রেখার মধ্যে যে কৌণিক সরণ সেটাই হলো সমতলিক কোণ। আর ঘনকোণ হচ্ছে কোনো একটা সারফেস, কোনো একটা ক্ষেত্রফল, কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা ঘনকোণ। ধরো সেই একটা কাগজ বা কাগজকে নিয়ে আমি পানের খিলির মতো তৈরি করলাম, তো ওটা একটা কি বা শঙ্কু আকৃতি করলাম, তো এই শঙ্কুর শীর্ষ কোণ এটা কি ঘনকোণ। এই ধরনের এটাকেও তো আমরা কোণ বলি, এটাকে বলা হয় ঘনকোণ। ঘনকোণ সিগমা ওমেগা চিহ্ন দিয়েও লেখা যেতে পারে। তো এটা ক্যাপিটাল ওমেগা লিখেছি, ক্যাপিটাল ওমেগা, না হলে সেই ডব্লিউ এর মতো স্মল ওমেগা জানো, ক্যাপিটাল ওমেগা লিখেছি, স্মল ওমেগাও লেখা হয় কোথাও। এবার দেখো সমতলিক কোণ কিভাবে পরিমাপ করি। ধরো এটা একটা বৃত্ত, তো বৃত্তের আমি একটা সামান্য বৃত্তচাপ নিয়েছি যার দৈর্ঘ্য এস, এই বৃত্তচাপটির দৈর্ঘ্য এস। তো এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা যদি থিটা হয় আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই থিটা কোণের পরিমাপ হয় থিটা ইকুয়াল টু S/R। এর এককটা হয় রেডিয়ান, অবশ্যই এর এককটা রেডিয়ান হয়, ডিগ্রি নয় কিন্তু রেডিয়ান। আর ঘনকোণের ক্ষেত্রে কোন একটা গোলক, ধরো এটা একটা গোলক, বৃত্ত নয় একটা গোলক, তো সেই গোলকে পৃষ্ঠে কোন একটা ক্ষেত্রফল ধরে নিলাম এস ক্ষেত্রফল, তো এস ক্ষেত্রফল গোলকের কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করে সেই ঘনকোণের মানটা যদি ওমেগা হয় তাহলে ওমেগা সমান আমরা পাবো ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধের বর্গ। এখানে কেন্দ্র থেকে এই গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বই তো ব্যাসার্ধ আর, তাহলে এই যে এস ক্ষেত্রফলটা নিয়েছি, এস ক্ষেত্রফল পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ, এটাও আর, তাই এস ঘনকোণটা হলো সিগমা ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু S/R²। তো এর একক হচ্ছে স্টেরেডিয়ান, এটা রেডিয়ান ওটা স্টেরেডিয়ান।
এবার দেখো, যদি ওই তলটা ওটা যদি গোলকের তল না হয়, সেই ক্ষেত্রে হতে পারে কোনো বিন্দুতে আমি ঘনকোণ মাপতে চাই, কিন্তু তার সেই ঘনকোণটা উৎপন্ন করেছে যে তলটা, এই যে কালো বৃত্তাকার রেখাটা, এই তলটা বুঝাচ্ছি, এই তলটা এই বিন্দুতে যে ঘনকোণ করেছে সেটা মাপবো। তো এখানে অবশ্যই দেখা যাচ্ছে যে এই তলটা কিন্তু এই ব্যাসার্ধ যেটা বা দূরত্ব যেটা, সেই দূরত্বের সাথে লম্ব দিকে নেই, লম্বভাবে নেই। অর্থাৎ এই ক্ষেত্রফলের দিক আর এই দূরত্ব ভেক্টরের দিক আলাদা। দূরত্ব ভেক্টরের দিক এদিকে, ক্ষেত্রফলের দিক এদিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই ওমেগা সমান এই ক্ষেত্রফলে যদি ডিএস হয়, ডিএস বাই আর স্কয়ার করলে পাবো না। তো এটা করার জন্য কি করতে হবে, এই আর ভেক্টরের দিকে ওই ডিএস ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে আর ভেক্টরের সাথে ডিএস ভেক্টরটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে ডিএস ভেক্টরের আর ভেক্টরের দিকে এই দিকে উপাংশ কত, ডিএস কস থিটা। তাহলে এই ডিএস কস থিটাটা এই বিন্দুতে যে ঘনকোণ উৎপন্ন করেছে তার মান হলো ঘনকোণ ডি ওমেগা ইকুয়াল টু ওই ডিএস কস থিটা ক্ষেত্রফল ডিভাইডেড বাই ওই কৌণিক বিন্দু থেকে দূরত্বের বর্গ আর স্কয়ার। মানে অ্যাকচুয়ালি আমরা ওমেগা সমান এস বাই আর স্কয়ার পাচ্ছিলাম, এখানে তলটা তির্যক থাকার জন্য তার একটা উপাংশ নিতে হলো, ক্ষেত্রফলের উপাংশ নিতে হলো। এই ক্ষেত্রফলটা ডিএস, তার এই আর ভেক্টরের সাথে লম্ব দিকে উপাংশ বের করতে হলো ডিএস কস থিটা। দিয়ে ক্ষেত্রফলের জায়গায় ডিএস কস থিটা বসালাম, আর নিচে আর স্কয়ার মানে ওই কৌণিক বিন্দু থেকে পৃষ্ঠতল পর্যন্ত দূরত্ব তার বর্গ। তো এটা হলো ঘনকোণের ফর্মুলা, যে কোনো তল দ্বারা যে কোনো বিন্দুতে উৎপন্ন ঘনকোণের ফর্মুলা, ডি ওমেগা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে এই জন্য বললাম। এরপরে দেখতে পাবো ওটার কাজ কি। গাউসের উপপাদ্য। তো বিজ্ঞানী গাউস কি বলেছিলেন সেটা আগে জানতে হবে। ছবিটা লক্ষ্য করো, কোন একটা বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হলো ওই বদ্ধ তলের মধ্যে যে আধান রয়েছে সেই আধান ডিভাইডেড বাই ওটা যে মাধ্যমে অবস্থিত, ভিতরে যে মাধ্যমটি অবস্থিত সেই মাধ্যমের তড়িৎ ক্ষেত্রতা। মাধ্যমের তড়িৎ ক্ষেত্রতা যদি ইপসাইলন হয় আর অভ্যন্তরে যদি কিউ আধান থাকে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাহলে বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই ইপসাইলন। এর আগে যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিলেন, কোন একটা আধান থেকে নির্গত মোট বলরেখার সংখ্যা কিউ বাই ইপসাইলন, এটা বলেছিলেন। কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাতে পেয়েছি কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। কিন্তু এখানে যদি এটা অনিয়তাকার তল হয়, সেক্ষেত্রে তো তলের প্রতিটি বিন্দু দিয়ে বলরেখাগুলো লম্বভাবে অতিক্রম করবে না। তাহলে উপাংশ নির্ণয় করলে দেখা যাবে যে কোথাও তড়িৎ বলরেখার সংখ্যার থেকে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কম হয়ে যাচ্ছে, আবার কোথাও তড়িৎ বলরেখার সংখ্যার থেকে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। তাহলে সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা এটা থেকে নির্গত মোট বলরেখার সংখ্যার সাথে সমান হবে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা জানতাম না। বিজ্ঞানী গাউস পরীক্ষার সাহায্যে বললেন যে হ্যাঁ, কোন একটা বিন্দু আধান বা একাধিক আধান থাকলেও ওই সমগ্র আধান গুলো থেকে উৎপন্ন মোট বলরেখা উৎপন্ন মোট তড়িৎ ফ্লাক্স যেটা এই বদ্ধতল অতিক্রম করবে তার মানটা হবে কিউ বাই ইপসাইলন। একাধিক আধান থাকলে কিউ জায়গায় সমস্ত আধানগুলির মানের যোগফল হবে, কিউ বাই ইপসাইলন হবে। ধরো পজিটিভ আধান আছে, নেগেটিভ আধান আছে, তো পজিটিভ নেগেটিভ চিহ্ন সহ মানের যোগফল করতে হবে, সেটা হবে মোট আধান বাই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসাইলন, ওটাই হবে বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। তো এটা ইন্টিগ্রেশনের সাহায্যে ফর্মুলাটা দেখানো আছে। দেখো, বদ্ধতলের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ধরো বদ্ধতলের উপর একটা ডিএস ক্ষেত্রফল নিলাম, তো ডিএস ক্ষেত্রফলের অতি ক্ষুদ্র ক্ষেত্রফল, তাই সমস্ত বিন্দুতে প্রাবল্যের মান আমি সমান ধরতে পারি। অন্যথায় বিভিন্ন বিন্দুতে প্রাবল্য আলাদা আলাদা অবশ্যই হবে, এটা তো অনিয়তাকার তল, সব জায়গার দূরত্বও সমান নয়।
তাই ডিএস ক্ষেত্রফল অতি ক্ষুদ্র তল নিয়েছি, অতি ক্ষুদ্র তলের প্রতিটি বিন্দুতে আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ধরতে পারি। তাহলে এই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এই ডি ফাই ফর্মুলা ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস হবে। সমগ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তার সারফেস ইন্টিগ্রেশন নিতে হবে। যেহেতু এটা বদ্ধতল তাই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস নেওয়া হয়েছে। সমান কত হবে? কিউ বাই ইপসিলন। এটাই গাউসের উপপাদ্যের বিবৃতিটাকে গাণিতিক রূপে লেখা হলো। এবার এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণও করেছেন গাউস। তো দেখো প্রমাণটা, এখানে প্লাস কিউ আধানের জন্য এই যে বিন্দুটা এটা পি বিন্দু নাম দিয়েছি। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা ই ধরেছি, এর মান হলো 1/4πε ইন্টু কিউ বাই, এখান পর্যন্ত দূরত্বটা যেহেতু আর, কিউ বাই আর স্কয়ার, ই ইকুয়াল টু 1/4πε ইন্টু কিউ বাই আর স্কয়ার। এবার এই ডিএস ক্ষেত্রফল এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তো ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস হয়, এটা আগেই দেখেছি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যা, সেটাকে ক্ষেত্রফল দিয়ে গুণ, তো এটা ভেক্টর গুণ হয়। তাহলে ই ডট ডিএস বলতে বোঝায় এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ই ডিএস কস থিটা। এবার ই এর মান যেটা বের করেছি সেটা এখানে বসিয়ে দিয়েছি 1/4πε ইন্টু কিউ বাই আর স্কয়ার, আর পাশে থাকলো ডিএস কস থিটা। এবার এটাকে সাজিয়ে নিয়েছি, দেখো কিউ বাই 4πε আলাদা লিখেছি, আর এই ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার এটা আলাদা লিখেছি। এবার সেই যে ঘনকোণের ফর্মুলা বের করলাম, ঘনকোণের ফর্মুলা একবার দেখিয়ে দিই। ডি ওমেগা সমান কি? ডিএস কস থিটা বাই আর স্কয়ার। তো এই যে ডিএস কস থিটা বাই আর স্কয়ার, তার জায়গায় আমি ঘনকোণের টার্ম বসাতে পারি ডি ওমেগা। তাহলে ডিএস কস থিটা বাই আর স্কয়ার এর জায়গায় বসিয়ে দিলাম ডি ওমেগা। তাহলে সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান কত হবে? এই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যেটা, তার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক পদ ইন্টিগ্রেশনের বাইরে আসবে, অর্থাৎ কিউ বাই 4πε, এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে। আর এটা ঘনকোণের রাশিমালার মধ্যে দেখো কস থিটা রয়েছে, এটা থিটা ধ্রুবক, ওই বিন্দুর জন্য থিটা তার ধ্রুবক, আর ওই নির্দিষ্ট বিন্দুটার জন্য আর দূরত্বটাও ধ্রুবক। এই বিন্দুতে থিটাটাও ধ্রুবক নির্দিষ্ট, আর আরটাও ধ্রুবক নির্দিষ্ট। তাহলে এই এসটাই চলরাশি, অর্থাৎ ডি ওমেগার যেটা ইন্টিগ্রেশন ওটা অ্যাকচুয়ালি সারফেস ইন্টিগ্রেশন, তাই এখানেও ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডি ওমেগার লেখা হয়েছে। এইবার আগের পাতাতে যাই, দেখো এইখানে এটা বলিনি, এই সমগ্র ক্ষেত্রফলের দ্বারা উৎপন্ন ঘনকোণ কত এই বিন্দুতে? না, ফর্মুলা হলো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাই আর স্কয়ার। একটা গোলকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4π আর স্কয়ার, তাহলে 4π আর স্কয়ার বাই আর স্কয়ার সমান 4π। তাহলে সমগ্র তল দ্বারা উৎপন্ন ঘনকোণ হলো 4π স্টেরেডিয়ান। তার মানে এটা যদি গোলকাকার না হয়ে যে কোনো অনিয়তাকারও হয়, সেই ক্ষেত্রেও সমগ্র বদ্ধতলের দ্বারা উৎপন্ন ঘনকোণ 4π স্টেরেডিয়ান হয়। যেমন বৃত্তের ক্ষেত্রেও দেখিয়েছি, সমগ্র বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ, যেমন এস বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ হলো s/r, সমগ্র বৃত্তচাপের দৈর্ঘ্য তো 2πr, তো তখন হয় 2πr ডিভাইডেড বাই r ইকুয়াল টু 2π। তাহলে সমগ্র বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ 2π রেডিয়ান। ঠিক তেমনি একটা সমগ্র বদ্ধতল দ্বারা উৎপন্ন ঘনকোণ হলো 4π স্টেরেডিয়ান। এবার ওটা এখানে ইউজ করা হয়েছে। এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডি ওমেগা, তো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বলতে বোঝাচ্ছে বদ্ধতল দ্বারা উৎপন্ন মোট ঘনকোণ। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডি ওমেগা, ওমেগা তো ঘনকোণ বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে বদ্ধতল দ্বারা উৎপন্ন মোট ঘনকোণ, সমগ্র বদ্ধতল দ্বারা উৎপন্ন ঘনকোণ। তো সমগ্র বদ্ধতল দ্বারা বদ্ধতলের অভ্যন্তরে কোনো বিন্দুতে উৎপন্ন ঘনকোণ হলো 4π স্টেরেডিয়ান, তাই জায়গায় 4π ব্যবহার করা হয়েছে। তো 4π ক্যান্সেল হয়ে গেলে কিউ বাই ইপসিলন পড়ে থাকে। তাহলে পেলাম সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কিউ বাই ইপসিলন, অর্থাৎ গাউসের যে বিবৃতি দিয়েছিলেন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসিলন।
মানে ই ডট ডিএস বলতে বোঝায় ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, আর ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বলতে বোঝায় যে সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে ওটাই প্রমাণ করে পেলাম, এটাই গাউসের উপপাদ্যের প্রমাণ। নেক্সট পেজে দেখিয়েছি, এখানে দেখো কোন একটা বদ্ধতলের বাইরে, কোনো বদ্ধতলের বাইরে যদি আধান থাকে তখন এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে। তো ধরে নিচ্ছি এটা একটা বদ্ধতল, এর বাইরে প্লাস কিউ আধান রয়েছে, তাহলে প্লাস কিউ আধান থেকে আমি যে কোনো একটা ঘনকোণ কল্পনা করলাম যেটা এই বদ্ধতলটিকে দুবার ছেদ করেছে ঘনকোণটা, মানে একবার এই ঘনকোণটা বদ্ধতলে প্রবেশ করছে আর একবার বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ঘনকোণ কল্পনা করলাম যে কোনো। এবার আধানটা রয়েছে ও বিন্দুতে, আর যেখানে ঘনকোণটা বদ্ধতলে প্রবেশ করছে, মানে ঘনকোণের মধ্য দিয়ে যে বলরেখাগুলো যাচ্ছে সেই বলরেখাগুলো অসংখ্য বলরেখা আছে, অনেক বলরেখা আছে, তার মধ্যে আমি সব দেখাইনি, আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা দেখানোর জন্য একটি বলরেখা দেখেছি। তো এই বলরেখা যে বিন্দুতে যে স্থানে প্রবেশ করছে সেই জায়গাটা ধরেছি পি বিন্দু, আর যে বিন্দুতে এই বদ্ধতল থেকে নির্গত হচ্ছে ওটা ধরেছি কিউ বিন্দু। এবার পি বিন্দুতে এই ঘনকোণটা বদ্ধতলের যে ক্ষেত্রফলটাকে অধিকার করেছে সেই ক্ষেত্রফলটা ds1 ধরেছি, আর কিউ বিন্দুতে ওই ঘনকোণটা বদ্ধতলে যতটা ক্ষেত্রফলকে অধিকার করেছে সেটা ds2 ক্ষেত্রফল ধরেছি। এবার ধরো ds1 এর দিক আর এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক দুটো আলাদা হতে পারে, আমি আলাদাই ধরেছি যে E1 এর সাথে θ1 কোণে ds1 ক্ষেত্রফলটা অবস্থিত, ds1 ক্ষেত্রফলটা, আর E2 তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকের সাথে θ2 কোণে ds2 ক্ষেত্রফলটা অবস্থিত। তাহলে এর আগে আমরা আবার দেখিয়েছি যে কোন একটা বদ্ধতলে যখন তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে বা তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে তখন সেই ফ্লাক্সকে ধরা হয় ঋণাত্মক ফ্লাক্স, তাই এখানে প্রবিষ্ট ফ্লাক্সকে ধরছি -φ1, আর এখানে যে ফ্লাক্স বদ্ধতল থেকে নির্গত হয় সেটাকে ধরা হয় ধনাত্মক ফ্লাক্স, তাই এটাকে ধরলাম φ2। এটা দেখানো হয়েছে এখানে, দেখিয়েছি, এটাতে দেখিয়েছি যখন বদ্ধতল থেকে তড়িৎ ফ্লাক্স নির্গত হয় তখন সেটাকে বাইরের দিকে নির্গত হয় তখন সেটাকে ধনাত্মক ফ্লাক্স ধরা হয়, আর যখন বদ্ধতলে তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে তখন সেটা ঋণাত্মক ফ্লাক্স ধরা হয়। তো ওই ধারণাটাই এইখানে কাজে লাগাচ্ছি, এইখানে প্রবেশ করছে তার মানে ঋণাত্মক ফ্লাক্স, এখানে নির্গত হচ্ছে মানে ধনাত্মক ফ্লাক্স। তো এবার এই ক্ষেত্রফলটা ds1 আর ds2 এই দুটো ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন করছি। মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে -φ1 + φ2, ঋণাত্মক ফ্লাক্স হচ্ছে এখানে আর এখানে ধনাত্মক ফ্লাক্স, তো দুটোই মিলে মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে -φ1 + φ2। এবার দেখো -φ1 সমান কি হবে, φ1 ইকুয়াল টু এটা হবে E ডট ds1, এখানে dφ ধরিনি শুধু φ1 ধরেছি, তো যেমন ধরেছি সেইভাবে লিখবো, φ1 ইকুয়াল টু হবে E ডট E1, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই E1, এই যে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা তো নিকটে তাহলে এখানে প্রাবল্যের মানটা বেশি হবে, আর এই কিউ বিন্দুটা তো দূরে তাহলে প্রাবল্যের মানটা বেশি কম হবে। এখানে দেখো এই দূরত্বটা r1 ধরেছি তাহলে পি বিন্দুতে প্রাবল্যের মান আমি ক্যালকুলেট করতে পারবো, আবার ও বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বটা এটা r2 ধরেছি তাহলে কিউ বিন্দুতে প্রাবল্যের মান E2 নির্ণয় করতে পারবো। এবার এখানে তড়িৎ ফ্লাক্স φ1 এর জায়গায় হবে E1 ডট ds1, ফর্মুলা যেটা আমরা জানি dφ = E ডট ds, তো এখানে dφ না লিখে φ1 ধরেছি তাই φ1 এর জায়গায় E1 ডট ds1, আর এখানে যে তড়িৎ ফ্লাক্সটা নির্গত হচ্ছে φ2, তো φ2 এটাও ওই ফর্মুলা হবে E2 ডট ds2। এবার ডট প্রোডাক্ট নেওয়া মানেই cos θ টার্মটা আসবে, তাহলে এটা ডট প্রোডাক্ট করলে হয়ে যাচ্ছে E1 ds1 cos θ1, এখানে দুটোর অন্তর্বর্তী কোণ θ1,
আর এখানে ds2 আর e2 এর অন্তর্বর্তী কোণ θ2 ধরেছি, তাই এখানে ফর্মুলাটা হচ্ছে e2 ds2 cos θ2, ডট গুণফলটা হলো এটা। এবার তড়িৎ ক্ষেত্র পাবলের মান, এখানে E1 এর মান কি হবে, দূরত্বটা জানি, আধান জানি, তাহলে E1 এর মান হবে 1/4πε ইন্টু q/r1 স্কয়ার, দূরত্বটা r1, q/r1 স্কয়ার, আর পড়ে রইল ds1 cos θ1 এটা। আর E2 অর্থাৎ q বিন্দুতে প্রাবল্যের মান হবে, এখানে দূরত্বটা হলো r2 আর এখানে আধানের মান q, তাহলে 1/4πε ইন্টু q/r2 স্কয়ার ইন্টু পড়ে থাকছে ds2 cos θ2, 1/4πε ইন্টু q/r2 স্কয়ার ds2 cos θ2। এবার এটা পরের পেজে আমাকে করতে হয়েছে ছবিটা বড় করে আঁকার জন্য। এটা সমান, দেখো আগের পেজটা আবার দেখাই, এখানে দেখো সেই ঘনকোণের ধারণাকে নিয়ে আসবো। ds cos θ/r স্কয়ার মানেই তো d ওমেগা, ঘনকোণ, তাহলে ds1 cos θ1/r স্কয়ার মানে কোন ঘনকোণটা বোঝাবে, এই ds1 ক্ষেত্রফল যে ঘনকোণ উৎপন্ন করেছে এখানে সেই ঘনকোণটা বোঝাবে। আবার এখানে দেখো ds2 cos θ2/r স্কয়ার, ds2 cos θ2/r স্কয়ার, তো এটার দ্বারা বোঝাচ্ছে ds2 ক্ষেত্রফলটা এই বিন্দুতে যে ঘনকোণ উৎপন্ন করেছে, অর্থাৎ দুটো ঘনকোণই তো একই, একটাই ঘনকোণের মধ্য দিয়েই তো দুটো ক্ষেত্রফল পেয়েছি, ds1 আর ds2, তাহলে ds1 দ্বারা উৎপন্ন ঘনকোণ যা, ds2 দ্বারা উৎপন্ন ঘনকোণ তাই। তাই এই ds1 cos θ1/r1 স্কয়ার এটার পরিবর্তে আমি d ওমেগা বসাবো, আবার এখানে ds2 cos θ2/r2 স্কয়ার এটার পরিবর্তে আমি d ওমেগা বসাবো। আমি চিত্রতে এখানে দেখিয়ে দিতে পারি, এই দুটোর জন্যই ঘনকোণের মান সমান, এই ঘনকোণটা d ওমেগা, দুটোর জন্য ঘনকোণ d ওমেগা। তাহলে নেক্সট পেজে দেখালাম যেটা পেলাম, q/4πε, qটা ধ্রুবক, 4πε, q আর 4πε এই দুটো তো পড়ে থাকছে, আর সেই ds1 cos θ1/r1 স্কয়ার তার জায়গায় d ওমেগা হয়ে যাচ্ছে, আবার পরের রাশিটাতেও q/4πε সামনে রয়ে যাচ্ছে আর ds2 cos θ2/r2 স্কয়ার তার জায়গায় d ওমেগা হয়ে যাচ্ছে। তাহলে দেখো দুটো রাশির মান একই হয়ে গেল, একটা নেগেটিভ একটা পজিটিভ, যোগ করার ফলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম, তাহলে যেটা পেলাম এখানে যে কোনো ঘনকোণ ধরে নেওয়ার জন্য দেখলাম মোট তড়িৎ ফ্লাক্স, মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হলো, শূন্য হয়ে গেল। তাহলে ঘনকোণটা যদি এমন বড় ধরে নিই যাতে পুরোটাকেই কভার করে, তো সেই ক্ষেত্রেও আমরা মোট তড়িৎ ফ্লাক্স শূন্যই পাবো। তাই কোনো একটা বদ্ধতলের বাইরে যদি আধান অবস্থিত হয়, তার দরুন বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। মানে যত পরিমাণ নেগেটিভ তড়িৎ ফ্লাক্স হবে, পজিটিভ তড়িৎ ফ্লাক্স তত পরিমাণে, মানে যতগুলো বলরেখা এই বদ্ধতলে প্রবেশ করছে ততগুলোই নির্গত হয়ে যাচ্ছে, তার জন্য আমি মোট তড়িৎ ফ্লাক্স শূন্য পাচ্ছি। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে।